আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম বিলাস আপনাদের সাথে আছি। আজকে মূলত কথা বলবো আমাদের অ্যাডমিশন সেকশনগুলো নিয়ে। অ্যাডমিশনে কি হয় না হয় বা তোমরা কি করবা। তো কথা বলা শুরু করার আগে একটু জাস্ট সাউন্ড ঠিক আছে কিনা একটু জানাই দাও। ঠিক আছে, সাউন্ডগুলো ঠিক আছে কিনা? সাউন্ড শোনা যাচ্ছে? কথা কি শোনা যাচ্ছে বা কোনো নয়েজ আছে কিনা এটা একটু জানাও। কোনো এক্সট্রা নয়েজ শুনতে পাচ্ছ কিনা? দেখো, তোমাদের এখন তো পরীক্ষা চলছে, এর মাঝখানে বাংলাদেশে একটা ট্র্যাজেডি ঘটে গেল। সেই ট্র্যাজেডির কারণে তোমাদের পরীক্ষা কিন্তু পিছিয়ে গেল। তো আসলে এরকম দুর্ঘটনা তো আসলে কিছু করার নাই। ঠিক আছে, প্রত্যেকটা দুর্ঘটনাই আমাদের জীবনে এক একটা পরীক্ষা বলতে পারো। এখন তোমরা যারা এবার পরীক্ষা দিচ্ছিলা, তোমাদের ফ্লোটা একটু 19-20 হয়ে গেছে। তো যাই হোক, পরীক্ষা ইনশাল্লাহ যত সময় হবে তোমাদের প্রস্তুতিও ঠিকঠাক আছে আশা করা যায়। তো এখন তোমাদের অলরেডি কিন্তু ফিজিক্স পরীক্ষা হয়ে গেল, কেমিস্ট্রি একটা হয়ে গেছে। তোমাদের মধ্যে অনেকের একটা কনফিউশন হালকা দূর হয়ে গেছে যে ভাই আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেব নাকি ভার্সিটি প্রিপারেশন নেব। দেখো, এখনও কিন্তু আমাদের ফাইনাল সব পরীক্ষা হয় নাই। তো তোমাদের অনেকের মনে হতে পারে যে ভাই ফিজিক্স খারাপ হয়ে গেছে, কেমিস্ট্রি ফার্স্ট পার্ট খারাপ হয়ে গেছে। এখনও কিন্তু 3টে এক্সাম আমাদের সামনে আছে, ম্যাথ এক্সাম আছে, তারপর ফিজিক্সের আরও কেমিস্ট্রির আরেকটা এক্সাম আছে। তো এখনই ফাইনাল করার কিছু নাই। তারপরেও তোমরা অলরেডি অনেকে আগে থেকেই তোমাদের পড়ার গতির উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিয়ে ফেলেছো যে ভার্সিটি নিবা নাকি ইঞ্জিনিয়ারিং নিবা। দেখো, তোমরা ভার্সিটি নিতে পারো, তোমরা ইঞ্জিনিয়ারিং নিতে পারো, তোমরা মেডিকেল নিতে পারো, তোমাদের ইচ্ছা। বাট আমি তোমাদেরকে বলবো যে যদি রেজাল্ট একটু খারাপ হয়, মানে খুব বেশি খারাপ না, একটু খারাপ মানে কি, ধরো A+ আসবে, আর খারাপ মানে ধরো 4 পয়েন্টের নিচে নেমে যাচ্ছে, যদি এরকম মনে হয় যে না আমার A+ই আসবে না, সেক্ষেত্রে তুমি ভার্সিটির প্রিপারেশন নিতে পারো। বাট যদি মনে হয় যে তোমার A+ আসবে এবং তুমি হয়তো বা একটুর জন্য পরীক্ষা দিতে পারো বা না পারো, কনফিউশন, এরকম যদি কনফিউশন থাকে, তাহলে আমি সাজেস্ট করব তোমরা মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা। আর যদি মনে হয় যে না A+ই মিস হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে তোমরা ভার্সিটি প্রিপারেশন নিতে পারো। এখন তোমাদের সামনে তো আরও অনেকগুলো এক্সাম বাকি। তোমাদের যে এক্সামটা বাদ চলে গেছে, আজকে আমাদের মন্ত্রণালয় থেকে একটা নির্দেশনা হালকা আমরা পেয়ে গেছি যে এক্সামটা হয়ে যাবে সবার শেষের দিকে। ডেট এখনও দিচ্ছে কিনা আমি একটু শিওর না, এটা ডেট সম্ভবত দিয়ে ফেলেছে। যেটা সমস্যা ছিল যে একদিনে 2টা পরীক্ষা নেবে, ওটাও সলভ করে দিয়েছে। আমি যেটা দেখলাম যে 2 দিনে দিয়ে দিছে। তো পরীক্ষা শেষের দিকেই হচ্ছে। তো এখন তোমাদের বাকি যে এক্সামগুলো আছে সেগুলো তোমরা ভালো মতো দাও। আচ্ছা, এখন পর্যন্ত আমাদের এখানে বেশ কয়েকজনকে দেখতে পাচ্ছি, 4-5 জনকে দেখতে পাচ্ছি। তো তোমাদের যদি কোনো বিষয় জানার থাকে সেটা তোমরা কমেন্ট করতে পারো। তোমাদের জানাশোনা বিষয়গুলো নিয়েও কথা বলবো, প্লাস আমার অভিজ্ঞতাও আমি শেয়ার করব। একটা বিষয় দেখো, তোমরা যারা ভাবছো যে আমার তো অনেক পড়াশোনা করেছি, পরীক্ষা ঠিক মতো ভালো হচ্ছে না, আবার অনেকে আল্লাহর রহমতে পরীক্ষা ভালো হচ্ছে। তো যাদের, ওয়ালাইকুম আসসালাম ওয়াকিল আহমেদ, শাখাওয়াত হোসেন সিফাত, ওয়ালাইকুম আসসালাম। ওয়াকিল আহমেদ ইঞ্জিনিয়ারিং এডমিশন দিতে চাই। ওয়াকিল তো হচ্ছে আমাদের একজন মানে মোস্ট ডেডিকেটেড টিচার। তোমরা যারা ওয়াকিল ভাইয়ের ক্লাস করেছো তারা জানো
তোমাদের এডমিশন জার্নিতে তোমাদের ওয়াকিল ভাই তোমাদের সঙ্গে থাকবে। আচ্ছা, এখন আমাদের যে কথাগুলো বলছিলাম, যে রেজাল্ট যাদের একবারে ভাবছো যে প্লাস মিস হয়ে যেতে পারে, এখনও কিন্তু মিস হওয়ার চান্স নেই, এখন অনেকগুলো পরীক্ষা বাকি, তারা তোমরা ভার্সিটির দিকে আগাইতে পারো। আর যারা মনে করছে না এ প্লাস আসবে ইনশাল্লাহ আরও ভালো হবে, তারা তো ইঞ্জিনিয়ারিং প্লাস মেডিকেল নিবা। এখানে আরও একটা বিষয় জড়িত, সেটা হলো যে তোমরা যদি ভার্সিটিতেও টপ করতে চাও, সেক্ষেত্রে কিন্তু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটাকে আমি বেশি প্রিফার করব। আচ্ছা, এছাড়া যারা ভার্সিটি প্রিপারেশন নিবা তাদেরও অনেক ওয়ে আছে, কোনো সমস্যা নাই, নিতে পারো। এখন আমরা কথা বলতে পারি যে এডমিশন জার্নিটা তোমার কেমন হবে, তুমি এডমিশনের জন্য কি করবা। আমি এখন কথা বলছি যারা অলরেডি পরীক্ষা দিচ্ছ তাদের জন্য, একটু পরে কথা বলবো যারা এখনও সেকেন্ড ইয়ার বা ফার্স্ট ইয়ার আছো তাদের জন্য। তো যারা অলরেডি পরীক্ষা দিচ্ছ তাদের এখন এডমিশন নিয়ে কোনো কিছু ভাবার দরকার নাই, তোমরা এখন এক্সাম দিতে থাকো, ঠিক আছে। আর অলরেডি তো তোমরা অনেকে ভেবে ফেলেছো কীভাবে প্রিপারেশন নিবা, কোথায় এক্সাম দিবা, কোথায় কী করবা। তো আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা দেখি যে আমাদের দেশে অনেক নামকরা প্রতিষ্ঠান আছে, সেখানে তোমরা ক্লাস করতে পারো, সেখানে এক্সাম দিতে পারো। তো একটা বিষয় খেয়াল রাখবা, যেখানে ক্লাসে ভর্তি হবা তুমি দেখবা যে একটা অধ্যায়ের উপরে তুমি কয়টা ক্লাস পাচ্ছ। দেখবা যে অনেক প্রতিষ্ঠান একটা বইয়ের পিছনে, ধরো ফিজিক্স বইয়ের কথাই যদি বলি, তারা 8টা বা খুব বেশি হলে 10টা এর মধ্যে কোর্স শেষ করে দেবে। তার মানে তোমার শর্ট সিলেবাস, যেহেতু তোমার অধ্যায় আছে 14টা, তোমার 8 ক্লাসে শেষ করে দিবে। তার মানে কোনো ক্লাসে তারা 2টা অধ্যায়ও আলোচনা করবে। তো এত শর্ট টাইমে তারা ক্লাসগুলো দ্রুত শেষ করবে। তো এক্ষেত্রে আবার ক্লাস শেষ করেই শেষ না, ঠিক তার পরের দিনে হয়তো বা পরীক্ষা ফেলবে। তো এত কম সময়ে তুমি সেটা কাভার দিতে পারবা কিনা, এটা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। তুমি যখনই কোনো প্রতিষ্ঠানকে সিলেক্ট করবা তোমার ক্লাস করার জন্য, তুমি খেয়াল করবা যে তোমাকে তারা কতগুলো ক্লাস দেবে, কতগুলো এক্সাম নেবে। তোমার একটা অধ্যায়ের উপরে মিনিমাম 2টা এক্সাম তারা নিচ্ছে কিনা, ঠিক আছে। এক এক্সাম দিয়ে তো টেস্ট করা কমপ্লিট না, একটা অধ্যায়কে যদি 2 পার্ট করে নিতে পারে তাহলে ভালো হয়, বা একটা অধ্যায়ের মিনিমাম 3টা বা 4টা ক্লাস পর্যন্ত তাদের দেওয়া উচিত। মানে ভালো করে তাদেরকে, মানে বিষয়টা কি, শেষ করলেই তো হবে না। তোমাকে ধরো আমি একদিনে 2টা অধ্যায় পড়াই দিলাম, টিচার তো পারবে, বাট তুমি কতটুকু রিসিভ করতে পারবা, তুমি কতটুকু বাসায় গিয়ে প্রিপারেশন নিয়ে সেটা পরের দিন ডেলিভারি দিতে পারবা। অনেকে আছে তোমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকেই এডমিশন পর্যন্ত পড়াশোনা কাভার করে নিয়েছে, কিন্তু তুমি যতই পড়ো তুমি কিন্তু ভুলবা। ভোলার পরে যদি নাও ভুলো, তাও তো একবার রিভাইজ দিতে হবে। এই রিভাইজ দেওয়ার জন্য তো তোমার একটা টাইম লাগবে। তৌকির আহমেদ বিন রাব্বানি বলছে, ভাইয়া এসএসসি 25-এর এডমিশন কোর্স সম্পর্কে জানতে চাই। আচ্ছা, ওটা নিয়ে কথা বলছি, আমাদের কোর্স সম্পর্কেও বলবো, আমাদেরও এডমিশন কোর্স আছে। আমি আপাতত ওভারঅল সবগুলো নিয়ে তোমাকে বলতে চাচ্ছি যে তুমি কি কি বিষয় দেখে একটা কোর্সে ভর্তি হবা। প্রথমত ক্লাস দেখবা যে তারা কয়টা ক্লাস দিচ্ছে। যদি তারা একটা অধ্যায়ের উপর একটা ক্লাস দেয় বা এক ক্লাসে 2টা অধ্যায় সিলেক্ট করে, তাহলে আমি তোমাকে বলবো যে ওটা একটু অ্যাভয়েড করো। কারণ তুমি এক সপ্তাহে 4টা বইয়ের 4টা অধ্যায় কাভার করে দিবে, আর তুমি 4টা অধ্যায় কমপ্লিট করে ফেলবা। তোমাকে বোর্ড প্রশ্ন সলভ করতে হবে। বোর্ড প্রশ্ন বলতে এখানে আমি ভার্সিটিগুলো বোঝাচ্ছি, ভার্সিটিগুলোর প্রশ্ন সলভ করতে হবে। তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন হয়, ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে। তোমাকে মূল বই আবার রিপিট করে সলভ করতে হবে এতগুলো। তারপর আবার তোমাকে যে প্রতিষ্ঠানে ভর্তি হবা সেখান থেকে অনেকগুলো বই দিবে, এগুলো তো সলভ করতে হবে। তো এই সলভ করার টাইম তুমি কীভাবে ম্যানেজ করবা। আবার তোমাদের অনেকে আছে যে প্রাইভেট পড়ো, সেই প্রাইভেট টিচারের পড়াও তো তোমাকে রেডি করতে হবে। তো এটা খেয়াল রাখবা, প্রতিষ্ঠান সিলেক্ট করার আগে তুমি ক্লাসের শিডিউলটা ঠিক দেখে নিবা, চেক করে নিবা। আবার অনেকে আছে যে শুধু এক্সাম বেসে ভর্তি হয়, বাকিগুলো প্রাইভেটে পড়ে। হ্যাঁ, এটা একদিক দিয়ে অনেকটা ঠিক আছে যে তারা প্রাইভেটে ধীরে 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 আগাচ্ছে, প্লাস কোনো একটা প্রতিষ্ঠানে কোচিং দিচ্ছে। তো এক্ষেত্রে টিচারের সাথে একটু কনসাল্ট করে নিবা যে ভাইয়া আমি তো অমুক প্রতিষ্ঠানে এক্সাম দেওয়ার জন্য ভর্তি হয়েছি, আর আমি আপনার কাছে আবার ব্যাচে পড়ছি পার্সোনালি। তো এক্ষেত্রে যেটা সমস্যা হয়, টিচার এক অধ্যায় পড়ায়, ওই প্রতিষ্ঠানে পরীক্ষা আর এক অধ্যায়ের, এখানে একটা ঝামেলা হয়। তো এই ঝামেলাটা সমাধানের জন্য তুমি টিচারের সাথে পার্সোনালি বসো যে আমার এরকম বিষয় আছে, আপনি আমাকে কিভাবে এটা মেকআপ দিবেন। কারণ এটা যদি ব্যালেন্স করতে না পারো,
না তুমি প্রাইভেটের পড়াগুলো কমপ্লিট করতে পারবা, না তুমি ওই প্রতিষ্ঠানের পড়াটা কমপ্লিট করতে পারবা। এক্ষেত্রে কিন্তু একটা ঝামেলা লেগে যাবে। আচ্ছা, তাহলে প্রতিষ্ঠান সিলেকশনটা একটা হলো যে তুমি কোনো একটা প্রতিষ্ঠানে তোমার এক্সাম ব্যাচ প্লাস ক্লাস প্লাস এক্সাম দুইটাই নিতে পারো, সেটা তুমি তোমার মতো করে সিলেক্ট করবা। সিলেক্ট করার জন্য কী করতে হবে সেটাও আমি বলে দিলাম। শামিল, এটা ভাইয়া কঠিন নাম যে তোমার অনেক, বৈষব, আচ্ছা নামটা আমি উচ্চারণ করতে পারলাম না, খুবই দুঃখিত। তুমি জানতে চেয়েছো মেইন বুকের কোশ্চেন ব্যাংক কি এনাফ? মেইন বইয়ের যে কোশ্চেন ব্যাংকগুলো তুমি হয়তো বা বুঝাচ্ছ যে বইয়ে যে ম্যাথগুলো দেওয়া আছে। দেখো আমি যদি আমার কথা বলি, ঠিক আছে, আমি যদি আমার কথা বলি, আমি শুধু মূল বই পড়তাম। আমার কথা ছিল যে আমি মূল বইয়ে যে ম্যাথগুলো আছে, মূল বইয়ে যে এমসিকিউগুলো দেওয়া আছে, মূল বইয়ের অনুশীলনীতে যে দেওয়া আছে, এগুলোতে আমি এমন মাস্টার হব যে আমি এর বাইরে, মানে এর বাইরে যা আসুক আমি পড়বো না, কিন্তু এর মধ্যে থেকে যদি দেয় আমার আগে কেউ করতে পারবে না। আমার এরকম প্রিপারেশন ছিল। প্লাস আমার যে স্টুডেন্টগুলো চান্স পেয়েছে আমি তাদের কাছে একটা কনফার্মেশন নিতাম যে ভাইয়া তোমাকে যদি আমি মূল বই থেকে একটা বই মানে ম্যাথ করতে দিই, তুমি কি মানে সবার আগে আমাকে করে দিতে পারবা? যদি হ্যাঁ হয় তাহলে তুমি চান্স পাচ্ছ, আর যদি তোমার অ্যান্সার হয় যে ভাই হয়তো বা পারবো, বা হ্যাঁ পারবো কিন্তু সময় মিলাবে কিনা, তাহলে তুমি চান্স পাবা না। তুমি যদি শুধু মূল বই পড়ো আমি গ্যারান্টি দেবো তুমি অবশ্যই চান্স পাবা। ঠিক আছে, বই নিয়েও কথা বলবো একটু পরে, আরও বিস্তারিত বলবো। তাহলে প্রতিষ্ঠান সিলেকশন গেল। এরপর আমরা আরেকটা মানে গুরুত্বপূর্ণ বিষয়, এটা নিয়ে এখন আলোচনা করি যেহেতু বইয়ের আলোচনা আসছে। সিফাতুল্লাহ ভাই নিজের মার্কেটিং করছেন? ভাই বিষয়টা হচ্ছে যে আমরা সবাই প্রোডাক্ট, ঠিক আছে, আমি নিজের মার্কেটিং করবো এটা তো স্বাভাবিক। ঠিক আছে, আমি তোমার সামনে আসছি নিজেকে তুলে ধরার জন্য। তোমাকে কোনো না কোনো জায়গা থেকে সার্ভিস কিনতেই হবে, হয় তুমি বিলাসের কাছ থেকে নাও বা বিউটির কাছ থেকে নাও অথবা অন্য কোনো প্রতিষ্ঠান থেকে নাও, তোমাকে সার্ভিস নিতেই হবে, কিনতেই হবে। তো সার্ভিস যেহেতু তুমি নিবা, সো তোমাকে তো যাচাই করতে হবে। সো আমি আমার প্রোডাক্ট তোমার সামনে তুলে ধরবো, তোমার পছন্দ হলে তুমি নিবা, নাহলে নাই। আচ্ছা, তো যাই হোক, আমরা প্রত্যেকটা পাবলিকই নিজ নিজ জায়গা থেকে সেবা বিক্রি করছি। কেউ প্রোডাক্ট বিক্রি করছে, আমরাও বিক্রি করব প্রোডাক্ট, যেমন আমাদের বই আছে। ঠিক আছে, যাই হোক। আচ্ছা, এখন যেটা নিয়ে কথা বলছিলাম, বই নিয়ে কথা বলি একটু। এডমিশনে তুমি যে প্রতিষ্ঠানে ভর্তি হবা সেই প্রতিষ্ঠান থেকে তোমাকে কিন্তু অনেকগুলো বই দেওয়া হবে। ঠিক আছে, মূলত আমরা এই বইয়ের লোভে পড়েই বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি হই। মানে বইয়ের লোভটা আসলে সামলানো যায় না, বইগুলো এত সুন্দর, এত কালারফুল, মানে বইয়ের লোভটা আমরা একেবারেই সামলাইতে পারি না। তো যাই হোক, কিন্তু আমার যেটা অভিজ্ঞতা, আমার স্টুডেন্টদের যে অভিজ্ঞতা, এই যে এতগুলো বই তোমাকে দেয়, এর মধ্যে 2 থেকে 3টা বই হয়তো তুমি খুলে দেখবা, বাকি বইগুলো সুন্দর করে সাজানোই থাকবে। ঠিক আছে, এমনও হবে যে ওই বই তুমি জীবনে খোলাও নাই। ঠিক আছে, তো এজন্য চান্স যারা পায়, যে সকল স্টুডেন্ট চান্স পায়, তারা কোন কোন বইগুলোতে বেশি নক করে? প্রথমত মূল বই, তারা মূল বইয়ের উপরে ফুল ফোকাস থাকে। ওই যে বললাম যে মূল বইয়ের কোনো টপিক বাদ দেওয়া যাবে না। একটা ম্যাথ যদি ছোট আকারে থাকে বইয়ের চিপায় চাপায়, সেটাও তোমাকে করতে হবে, এবং এমনভাবে করতে হবে যাতে ওই ম্যাথ যদি পরীক্ষায় আসে তোমার আগে কেউ পারবে না। আরেকটা হলো প্রশ্ন ব্যাংক। তুমি যদি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হও, ইঞ্জিনিয়ারিং মানে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য নিজের প্রিপারেশনটা নাও, তাহলে তোমাকে ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে, প্লাস ভার্সিটিটাও করতে হবে। তুমি যদি ভার্সিটির স্টুডেন্ট হও তাহলে তোমার জন্য ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকটা না, কিন্তু মূল বই তোমার জন্য। মূল বই সবার জন্য, সে মেডিকেল হোক, সে ভার্সিটি হোক, সে যাই হোক, মূল বই সবার জন্য। আচ্ছা, আর কি বই লাগবে? বিভিন্ন কনসেপ্ট বুক দেয় বিভিন্ন প্রতিষ্ঠান, এই কনসেপ্ট বুকগুলো তুমি দেখতে পারো, তাদের প্র্যাকটিস বুকগুলো তুমি দেখতে পারো। কনসেপ্ট বুকটা মূলত মূল বইয়ের একটা রেপ্লিকা, মানে একটা কপি ভার্সন।
মূল বইয়ে যা আছে ওখানেও সেটা থাকে। অনেক সময় মূল বইয়ে টপিকগুলো সাজানো গোছানো থাকে না, কনসেপ্ট বুকে দেখা যাচ্ছে একদম টপিক ভিত্তিক, যে অমুক টপিক তার সূত্র তার ম্যাথ, এভাবে টপিক ভিত্তিক সাজানো থাকে। এই জন্য কনসেপ্ট বুকটা প্রায় সব স্টুডেন্টই পড়ে, সেটা যে প্রতিষ্ঠানে ভর্তি হোক। তাহলে মূল বই, তোমার প্রশ্ন ব্যাংক, এই দুইটা তোমার মূল জিনিস। তুমি যখন যে ভার্সিটিতে পরীক্ষা দিবা, আমি একটা আমার স্টুডেন্টের গল্প বলি। আমার ওই স্টুডেন্টটা কী করতো, ধরো যে ভার্সিটি পরীক্ষা দিতে যাচ্ছে ওই ভার্সিটির বিগত 5 সালের প্রশ্ন সে পড়ে যেত এবং সে অ্যান্সার শুদ্ধ মুখস্থ করে যেত। ওর কথা হচ্ছে ভাই এখান থেকে দিবে আর আমি ওটা নিয়ে ভাববো, এই টাইম আমি দেবো না। কারণ কি, ভার্সিটিতে প্রশ্ন দিবে 100টা, তোমাকে টাইম তো দিবে 60 মিনিট, 45 সেকেন্ড টাইম, মানে প্রত্যেক প্রশ্নে তুমি 45 সেকেন্ড টাইম পাচ্ছ। এই সময়ের মধ্যে তোমাকে তোমার অ্যান্সারটা রেডি করতে হবে। তো ভাববা কোন বিষয়গুলো নিয়ে, যে বিষয়গুলো কি বলে যে নতুন বা তোমার কাছে নতুন মনে হচ্ছে সেগুলো নিয়ে তুমি ভাববা। বাট যেটা তুমি কমন পেয়েছো সেটা নিয়ে ভাবতে তুমি টাইম নষ্ট করবা কেন? তো এই জন্য বই নিয়ে কথা শেষ করছি, যে মূল বই তোমার প্রধান আকর্ষণ, দ্বিতীয় হচ্ছে প্রশ্ন ব্যাংক, তৃতীয়ত তুমি কনসেপ্ট বুক বা প্র্যাকটিস বুকগুলো দেখতে পারো, তুমি যে প্রতিষ্ঠানে ভর্তি হচ্ছে তারা যে তোমাকে কনসেপ্ট বুকগুলো দিচ্ছে। আচ্ছা, আমাদের এখানে অনেক কমেন্ট জমে গেছে, কয়েকটা কমেন্ট একটু দেখে নিই। একজন বলছে সুমাইয়া কারিমা, সে আসলে তার হার্ট ভেঙে গেছে, সে দুঃখ পেয়েছে। আসলে সুমাইয়া কারিমা মেয়েটাকে আমি চিনতে পারছি, আমার স্টুডেন্ট। সে আসলে অসুস্থতার জন্য, এত ভালো একটা মেয়ে অসুস্থতার জন্য প্রিপারেশনটা নিতে পারছে না ঠিক মতো। আমরা সবাই তার জন্য দোয়া করি যেন সে সুস্থ হয় দ্রুত এবং ভালো একটা ভার্সিটিতে চান্স পায়। রান উইথ আরিফ, ভাইয়া আপনার প্রাইভেট সেন্টার এখন কোথায়? আমি পার্সোনালি এখন 2টা প্রতিষ্ঠানে আছি। আমি পার্সোনালি বিলাস ফিজিক্স আমার পার্সোনাল প্রতিষ্ঠান, আর ইবিটিতে আমি একজন ফিজিক্স মেন্টর হিসাবে আছি। তো আমার বিলাস ফিজিক্স যদি বলো, তাহলে এটার বর্তমান লোকেশন হচ্ছে রাজশাহী মালোপাড়াতে, আমাদের যে মধুবন কমিউনিটি সেন্টার মহিলা কলেজ রোড, মধুবনের ঠিক অপোজিটে আমার প্রতিষ্ঠানটা। আচ্ছা, সামজিদ আহমেদ রিয়াজ সিফাতুল্লাহকে মেনশন করে লিখেছে, রিয়াজ বায়োলজি কেমন হবে অ্যাডমিশনের জন্য? আমাকে প্রশ্ন করলে আমি সুন্দর একটা অ্যান্সার দিতে পারতাম, যেহেতু সিফাতকে জিজ্ঞাসা করছে, সিফাত অ্যান্সারটা দিক। জাহিদ ভাই, আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। জাহিদ ভাইয়ের ছেলেকে আমি পড়াচ্ছি দীর্ঘ 2 বছর থেকে, খুবই ভদ্র একটা ছেলে। আমি দোয়া করি ছেলেটা চান্স পাক। দীর্ঘ 2 বছর আমি ওর জন্য শ্রম দিচ্ছি। ছেলেটাও আমাদের আল্লাহর রহমতে কথাবার্তা শুনে, মাঝে মাঝে একটু ঝামেলা করে, লোকে পড়াই 1 অধ্যায় ও রিভাইজ করে আর 1 অধ্যায়। তবে ছেলে মাশাআল্লাহ পড়াশোনার প্রতি ফোকাস থাকে, শুধু পরীক্ষা দেওয়ার সময় একটু 19-20 করে ইনশাল্লাহ। সানজিদ আহমেদ রিয়াজ, আপনাকে প্রশ্ন করলাম। হ্যাঁ অবশ্যই, সানজিদ আহমেদ রিয়াজ হচ্ছে, আমি যদি আমার পার্সোনাল ওপিনিয়ন বলি, রাজশাহীতে না বাংলাদেশে যদি আমরা টপ কিছু টিচারের নাম উচ্চারণ করতে যাই, সানজিদ আহমেদ রিয়াজের নামটা অবশ্যই আসবে। ঠিক আছে, তার কন্টেন্ট, মানে এটাকে কেউ ডিফেক্ট করবে এর কন্টেন্টকে, কেউ বলবে যে আমি ওর থেকে ভালো কন্টেন্ট দিই, এটা আসলে আমার মতে কারো পক্ষে বলা সম্ভব না। সানজিদ আহমেদ রিয়াজ ফাটাই ক্লাস নেয়, তোমরা যারা ওর ক্লাস অলরেডি বিভিন্ন জায়গায় করেছো তারা জানো, যারা করো নাই তাদেরকে বলছি যে অবশ্যই আমি রেকমেন্ড করতে পারি, যে মোস্ট ডেডিকেটেড একটা ছেলে, তোমরা খোঁজ খবর অবশ্যই নিতে পারো। আচ্ছা, এখন আমরা একটু টপিক নিয়ে কথা বলি, বই নিয়ে তো কথা বললাম। কোন স্টুডেন্টরা আসলে চান্স পায়? দেখো, চান্স পাওয়া স্টুডেন্টের না বৈশিষ্ট্যগুলো একটু ভিন্ন। তুমি অনেক বই পড়ো, তুমি অনেক কিছু করো, তুমি চান্স নাও পেতে পারো। তোমার মধ্যে না কিছু স্পেশাল কোয়ালিটি থাকা লাগবে। এই কোয়ালিটিগুলো তোমার মধ্যে যদি থাকে তাহলে তুমি অবশ্যই চান্স পাবা। এখন তোমাদের মধ্যে অনেকে বলতে পারো যে ভাই আমার তো অতীতে পড়া হয় নাই, হ্যান ত্যান, ঠিক আছে, তো ওটা নিয়ে পরে কথা বলছি। এখন কথা বলি যে এই যে কোন কোন কোয়ালিটি তোমার মধ্যে থাকতে হবে। একটা বিষয় হচ্ছে
যে তুমি এই যে বই পড়ো, বই পড়ার পিছনে তুমি যে টাইমটা দাও সেটা কতটা মনোযোগ দিয়ে দাও, তোমার ইচ্ছা কতটুকু। অনেক সময় হয় বাপ বলছে পড়, মা বলছে পড়, তাই পড়ছি, প্রাইভেটের টিচার পড়া দিচ্ছে অনেকগুলো, তাই পড়ছি, এটা একটা বিষয়, পড়তে হয় তাই পড়ছি। আরেকটা হচ্ছে যে নিজের প্রয়োজনে পড়ছো, ঠিক আছে, নিজের প্রয়োজনে পড়ছো। যারা নিজের প্রয়োজনে পড়ে না তারা দেখবা বড় বড় কোনো প্ল্যাটফর্মে ক্লাস করে না, তারা হয়তো বা বিলাসকে চিনেও না, ইবিডিকে চিনেও না, বাট তারা কিন্তু ঠিকই চান্স পায় বসে আছে। কেন তারা চান্স পাচ্ছে? কারণটা হলো তারা যে পড়াশোনাটা করে, এই পড়াশোনাটা তারা ফুল ডেডিকেশন দিয়ে করে। তাদের কাছে এটাই মনে হয় যে এই পড়াশোনা ছাড়া আমরা আর কিছু নাই। তাদের মন খারাপ হইলে ওরা পড়ে, তাদের মন ভালো হইলে ওরা পড়ে, তাদের মানে বিনোদনের জন্য তারা পড়ে, তারা সব কিছু না পড়াটাকে ইনভলভ করে। আচ্ছা, এখন কিছু স্টুডেন্ট আছে প্রচণ্ড মেধাবী, কিন্তু এই পড়াশোনাতে তারা টেবিলে বসে টাইম দেয় না। তারা এই 20 মিনিট পরে 10 মিনিট ফোন স্ক্রল করে। ফোন দেখো, সমস্যা না, ফোন যদি মানে ফোনকে তুমি কন্ট্রোল করো, তুমি যদি কন্ট্রোল করতে পারো তাহলে ঠিক আছে, আর যদি তুমি ফোনকে কন্ট্রোল করতে না পারো ফোনটা ফেলে দাও, ঠিক আছে। এই যে 5 মিনিট 10 মিনিট করে ফোন তুমি ইউজ করতে করতে দেখবা দিনে 4-5 ঘন্টা ইউজ হয়েছে, তুমি টেরি পাও না। তো যে স্টুডেন্টগুলো এই ধরনের কাজ করবে, যে 10 মিনিট পড়ছে 20 মিনিট পড়ছে, তারা কিন্তু ভালো কিছু করতে পারে না। তোমাকে না টানা বই পড়তে হবে। অনেকে বলে যে আধা ঘন্টা পড়া পর উঠো চা খাও, আমার মতে এগুলো না। তুমি যখন পড়তে বসবা টানা 2-3 ঘন্টা এক নিঃশ্বাসে পড়ে তারপর তুমি টেবিল থেকে উঠে যাবা, উঠে যায় ঘুরে ফিরে এসে আবার তুমি টেবিলে বসবা। এডমিশন জার্নিতে, এটা একাডেমিকও করা উচিত, বাট এডমিশন জার্নিতে তোমার পড়াশোনাটা এমনভাবে টাইম সিলেক্ট করতে হবে যেন তুমি একবার বসলে মিনিমাম 4 ঘন্টা ওঠা না লাগে। তোমাকে যদি বারবার উঠা লাগে না, তোমার কনসেন্ট্রেশনগুলো হারায় যাবে। তুমি একটানা পড়বা, কিছুক্ষণ রেস্ট। এটা না যে 20 মিনিট 30 মিনিট পর পরে তুমি রেস্ট নিবা, 20 মিনিট 30 মিনিট পর পরে তুমি চা খাইতে উঠবা, এটা না, টানা 4-5 ঘন্টা। আর এক্ষেত্রে আমার যে অভিজ্ঞতাগুলো আমি দেখেছি, যারা বিভিন্ন ভার্সিটিতে টপ লেভেলে চান্স পেয়েছে, বুয়েটে 100-র মধ্যে, ঢাবিতে 100-র মধ্যে, মেডিকেলে 100-200-র মধ্যে, এদের বৈশিষ্ট্যগুলো হচ্ছে এরা টানা বই পড়ে, এরা কন্টিনিউয়াস বই পড়ে একটানা। সো তোমার মধ্যে এই বৈশিষ্ট্যটা নিয়ে আসতে হবে। আরেকটা হলো তোমার মধ্যে টিচারের প্রতি বিশ্বাস নিয়ে আসতে হবে, ঠিক আছে। তোমার কাছে মনে হইতে পারে, যেটা আমি দেখি, যে তুমি এক স্যারের কাছে পড়ছো কেমিস্ট্রি, তোমার কাছে মনে হচ্ছে যে ভাইয়া যে পড়াচ্ছে আরেকটা ভাইয়ের ক্লাস দেখি তো অনলাইনে, অমুক টিচারের ক্লাস দেখি তো কী করাচ্ছে, এই যে সব দিকে তুমি ঘুরে বেড়াচ্ছ, এই কাজগুলোতে তোমার টাইম ওয়েস্ট হয়। তোমার টিচারের উপর বিশ্বাস রাখা লাগবে। হ্যাঁ, তুমি এই কাজটা করো ভর্তি হওয়ার আগে, তুমি যখন ভর্তি হয়েছ ওই সাবজেক্টে ওই টিচার যা বলবে তুমি তাই করবা। আমার দেখা মতে যেই স্টুডেন্টগুলো বেশি দৌড়াদৌড়ি করে, এখানে ওখানে হাবি যাবি, ঠিক আছে, তাদের কন্টেন্টের কোনো অভাব নাই, বইয়ের কোনো অভাব নাই, বাট দিন শেষে তারা চান্স পাচ্ছে না। তো এই জন্য তোমাকে হাম্বল হইতে হবে, তোমাকে পোলাইট হইতে হবে, তোমাকে তোমার টিচারের প্রতি ডেডিকেটেড হইতে হবে, মানে ভরসা রাখতে হবে। কারণ তুমি টিচার সিলেক্ট করবা সেভাবে ভর্তি হওয়ার আগেই সিলেক্ট করে নাও, বাট যখন ভর্তি হয়ে গেছো উনি তোমাকে ডেইলি যা পড়া দিচ্ছে তুমি তাই পড়ো, ঠিক আছে। তোমার যদি মনে হয় যে ভাই আপনি মনে হয় অমুক টপিকটা পড়াইলেন না, এটা টিচারের সঙ্গে শেয়ার করো, টিচার তোমাকে সাজেশন দিবে যে এটা লাগবে কি লাগবে না। আচ্ছা, প্রধান বৈশিষ্ট্য এক নাগারে টেবিলে বসে থাকা। দ্বিতীয় বৈশিষ্ট্য, চান্স পাওয়ার জন্য তোমার নিজের আগ্রহ লাগবে, মানুষের আগ্রহে তুমি চান্স পাবা না। তোমার বাপ মায়ের জোরে, তোমার বাপ মায়ের টাকা খরচের জোরে তুমি খুব বেশি হলে একটা ভার্সিটিতে ওয়েটিং লিস্টে নাম আসতে পারবে তোমার, কিন্তু তুমি টপার হইতে পারবে না, মেরিট লিস্টে আসতে পারবে না যতক্ষণ তুমি নিজের জায়গা থেকে শ্রম দিবা না, নিজের জায়গা থেকে ইচ্ছাটাকে নিয়ে আসবে না। আচ্ছা, কয়েকটা কমেন্ট পড়ে নিই। নাসিম ম্যাথ কর্নার, নাসিম ভাই আমাদের রাজশাহীতে খুবই ভালো ম্যাথ পড়ান। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমাদের সঙ্গে থাকার জন্য লাইভে আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ। আপনার মূল্যবান সময় আপনি দিয়ে এখানে যুক্ত হয়েছেন। নাসিম ভাই রাজশাহীতে অনেক ভালো ম্যাথ পড়ান। জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বর্ষণ মণ্ডল ভাই, আমি মেডিকেল প্রিপারেশন নেব, ফিজিক্সের জন্য তো আপনার কাছে আছি থাকবো, কিন্তু বায়োলজিতে আমার একটু সমস্যা হচ্ছে,
বায়োলজির জন্য ঠিক করে দেন ভাই আমাকে। আচ্ছা, বায়োলজি নিয়ে যেহেতু টেনশনে পড়েছো, তুমি আগে দুইটা বিষয় সিলেক্ট করো, যে তুমি কোনো টিচারের কাছে পার্সোনালি পড়বা নাকি কোনো প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়ে বায়োলজি প্রিপারেশনটা কমপ্লিট করবা। তো তুমি যেহেতু আমার কাছে ফিজিক্স পড়বা, দেখা তো হবেই, আমরা এটা নিয়ে ইনশাল্লাহ সামনাসামনি কথা বলবো। সিফাতুল্লাহ ভাইয়া, আপনি সবসময় শুধু আপনার ছাত্রীদের চিনতে পারেন, ছাত্রদের না, এটা কোনো কথা? সিফাতুল্লাহকে আমি চিনবো না, এটা কোনো কথা হলো? সিফাতুল্লাহ হচ্ছে আমার মোস্ট ডেডিকেটেড একটা ব্যাচের মোস্ট ডেডিকেটেড একটা স্টুডেন্ট। এই ছেলের একটা বদ অভ্যাস ছিল, ক্লাস ফাঁকি দিত, রাতের বেলা ঘুরে বেড়াইতো, ওকে আমি একদিন রাস্তায় ধরেছিলাম। আমি কি ঠিক বলছি রে? বলছি যে চিনতে পারেন না, খালি ছাত্রীদের চিনেন। ছাত্রীরা আমাদের খোঁজখবর বেশি রাখে। আচ্ছা, না মানুষজন আমার সাথে মজা নিচ্ছে না। আচ্ছা যাই হোক, এখন কথা অনেক হয়ে গেল, কথাগুলো সংক্ষেপে করে নিই। প্রথম কথা হলো, তোমাকে প্ল্যাটফর্ম সিলেক্ট করার সময় দুইটা জিনিস সিলেক্ট করতে হবে। একটা হলো যে তুমি কি শুধু সেখানে এক্সাম দিবা নাকি ক্লাস সহ। ক্লাস সহ যদি নাও তাহলে খেয়াল করবো যে তারা কয়টা ক্লাস দিচ্ছে চ্যাপ্টার ওয়াইজ, এক সপ্তাহে তারা কয়টা সাবজেক্টে কয়টা অধ্যায় শেষ করছে, তুমি লোড নিতে পারবা কিনা। দ্বিতীয়ত, তুমি যদি এক্সাম ব্যাচ সিলেক্ট করো তাহলে তো অবশ্যই পার্সোনাল টিচারের কাছে তুমি যাবাই। সো পার্সোনাল টিচারের সাথে কমিউনিকেশন করে তুমি যেখানে এক্সাম দিবা তার সাথে যেন মিল থাকে, এটা খেয়াল রাখবা। আর একটা হচ্ছে, আমরা বই নিয়ে কথা বলছিলাম যে কোন বই অ্যাডমিশনের সময় ফলো করব। আমরা অ্যাডমিশনের সময় মূলত ফলো করব মূল বইটাকে, পাশাপাশি আমরা বিগত সালের প্রশ্ন ব্যাংকটাকে ফলো করব, প্লাস ক্লাসে তো আমরা ধরো আরও কিছু এক্সট্রা জিনিস করাবই। আচ্ছা, এখন তোমরা যেহেতু পরীক্ষার্থী, পরীক্ষা ভালো মতো দাও। আমি একটু কথা বলবো, রোহানুর ইসলাম নীরব, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, একটু কথা বলবো এইচএসসি 26 ব্যাচ নিয়ে। আচ্ছা, 25 ব্যাচ নিয়ে আরেকটা কথা বলে নিই। তোমাদের অনেকের মনে হতে পারে যে ভাই আমার তো পরীক্ষা যেন তেন হচ্ছে, আমার তো প্রিপারেশন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আমি সেভাবে দায়িত্বশীলভাবে নিতে পারি নাই, তো আমি এডমিশন টাইমে প্রিপারেশন নিয়ে হবে কি না। দেখো, চান্স পাওয়াটা এটা না অনেকটা দোয়ার উপরে ডিপেন্ড করে, আবার তোমার শ্রমের উপরে ডিপেন্ড করে। তুমি শ্রম যত দিন থেকে দিবা, শ্রম দিবা, আল্লাহ তো তার একটা প্রতিদান তোমাকে দিবে, তাই না? আর যেহেতু তুমি এখন থেকে হয়তো বা তোমার প্রিপারেশনটা নেওয়ার ইচ্ছা পোষণ করছো, তো এখন থেকে তুমি অনেক বেশি টাইম দাও। অনেকে অতীতে টাইম দিয়েছে, এখন তারা যা পড়বে তার ডাবল টাইম দাও। এই আগামী যে পরীক্ষাগুলো আছে, এই পরীক্ষাগুলো খুব ভালো করে দাও। তুমি এই পরীক্ষা দিতে গিয়ে যে পড়াশোনাটা করবা, এই পড়াশোনাটা দিয়েই তুমি চান্স পেয়ে যেতে পারো। আবার পরীক্ষার পরে তো তুমি 2-3 মাস টাইম পাচ্ছ, ইনশাল্লাহ তাতেও হবে। যারা 26 ব্যাচে আসো, মানে এবার সেকেন্ড ইয়ারে, আচ্ছা আরেকটু কমেন্ট দুইটা পড়ে নিয়ে, দুটো কমেন্ট চলে আসছে। ভাই আমি নাহিদ, খুব কমপ্লেক্স জিনিসের কি দরকার আছে? দেখো, খুব কমপ্লেক্স জিনিস যেটা এডমিশনে যে প্রশ্নগুলো আমরা বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েট, যদি কমপ্লেক্স হয় এরাই তো করে নাকি। তো আমি যেটা দেখেছি যে এই কমপ্লেক্স বিষয়গুলো থাকে 10% থেকে খুব বেশি হলো 50%। আর একেবারে ব্র্যান্ড নিউ জিনিস, ঠিক আছে, একেবারে ব্র্যান্ড নিউ জিনিস থাকে 5%, ঠিক আছে, 5% করে সব সাবজেক্টে থাকে। তো 70% প্রশ্ন তুমি যদি বিগত সালের প্রশ্ন পড়ো প্লাস তোমার মূল বই জানা থাকে, তাহলে তুমি 70% প্রশ্ন কমন পাবা, ঠিক আছে। এমন সিম্পল প্রশ্ন দিবে তুমি ভাবতে পারবে না যে বুয়েটের মতো জায়গায় এই প্রশ্ন দিয়েছে, এত সিম্পল প্রশ্ন দেবে। আর 10% মতো প্রশ্ন কি থাকবে, মিক্সার, ধরো অন্য একটা অধ্যায়ের প্রশ্নের সাথে এই অধ্যায় মিক্স করে দিয়েছে। আর তোমার 10% বা 15% থাকবে যে কমপ্লেক্স, যেটাকে বলছো। চান্স পাওয়ার জন্য না এত মার্ক লাগে না। তুমি মেডিকেলের কথাই ভাবো, মেডিকেলে একটা স্টুডেন্ট 65 থেকে 66 মার্ক পাইলেই চান্স পায়, তার মানে কি 35 মার্ক তার না পাইলেও চলছে। বুয়েটে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় বা যারা চান্স পায়, তারা কি 100% মার্কস পায়? তারা কি 90% মার্কস পায়? তারা কি 80% পায়?
যারা চান্স পায়, লাস্ট যে চান্স পায় খোঁজ নিয়ে দেখবা সে 50% চান্স পেয়ে গেছে। তো তুমি তো 70% তোমার বিগত সালের প্রশ্ন মূল বই থেকে পাচ্ছ, তাহলে অযথা কমপ্লেক্সের পিছনে কেন দৌড়াবা? আমাদের স্টুডেন্টরা কমপ্লেক্সের পিছনে এত দৌড়ায়, তাদেরকে অনেক সময় নিজের বাপের নাম জিজ্ঞেস করলে ভাবে নিশ্চয়ই এখানেও কোনো প্যাচ আছে। তো ভাই এত কমপ্লেক্সের পিছনে দৌড়ানোর প্রয়োজন নাই। হ্যাঁ, কমপ্লেক্সের পিছনে তুমি কখন দৌড়াবা? ওই যে বললাম মূল বই থেকে ম্যাথ দেব, সবার আগে পারতে হবে, তুমি পারছো। তোমাকে বিগত সালের প্রশ্ন একটা হুবহু দেব, তুমি সবার আগে আমাকে করে দিতে পারছো, ঠিক আছে। এই দুইটা ওকে হওয়ার পরে তোমার যদি মনে হয় যে তুমি কমপ্লেক্স কিছু জিনিস দেখবা, তুমি দেখো, সমস্যা নাই। আচ্ছা স্যার, আপনারা অনলাইনে কি কোর্স ছাড়বেন? আমাদের যে অফলাইন কোর্স তো থাকবেই। অনলাইন কোর্সের কথা জিজ্ঞেস করেছ নীরব। আমার ব্যক্তিগত ইচ্ছা হচ্ছে যে আমি এই 25 ব্যাচের, তোমরা যারা এবার অ্যাডমিশন দিচ্ছ, তাদের ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি এই কোর্সটা সম্পূর্ণ ফ্রি দেব, ঠিক আছে। আমাদের পেজে, ইউটিউব চ্যানেলে আমরা লেকচার ওয়াইজ 1, 2, 3 এভাবে সম্পূর্ণ ফ্রি দেব আমরা। আমি একটু গ্যারান্টি দিতে পারি, আমি যে কন্টেন্টগুলো ওখানে দিয়েছি আমি নিজে বসে বসে লিখে সাজাচ্ছি। তোমার যদি জিরো প্রিপারেশন থাকে, আমি তোমাকে মানে সেই জিরো থেকে উঠাই নিয়ে আসে তোমাকে বেসিক দিব, প্লাস প্রত্যেকটা ম্যাথ কিভাবে করবা সেটা দেব, প্লাস প্র্যাকটিসের ম্যাথ দেব, তোমাকে ভার্সিটির বিগত সালের প্রশ্ন সলভ করাবো, এবং ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে সম্পূর্ণ কোর্স ফ্রিতেই করাবো অনলাইনে। ফিজিক্স কোর্স তুমি ফ্রি পাচ্ছ ইবিডিতে, এবং আমাদেরকে অন্যান্য টিচাররাও কনফার্ম করেছে যে তারা ম্যাথ কোর্স, কেমিস্ট্রি কোর্স, বায়োলজি কোর্সে তোমাদেরকে ফ্রি দিবে তাদের যে কন্টেন্ট। আর বুঝতে পারছো, যেহেতু আমরা ফ্রি দেব, সো আমাদের কন্টেন্টগুলো অবশ্যই অন্যদের তুলনায় একটু হইলেও ডিফারেন্ট হবে। আমরা তোমাদেরকে আজে বাজে হিজি বিজি জিনিস পড়াবো না, সেগুলো পড়াবো যেগুলো তুমি পরীক্ষায় কমন পাবা। আল্লাহর রহমতে অতীতে আমাদের স্টুডেন্টরা আমাদেরকে এভাবেও বলেছে যে ভাই আপনার প্রশ্ন হুবহু উঠাই দিছে, এমনকি এমনও হয়েছে সংখ্যা শুদ্ধ কমন দিয়েছে। তো আমার ব্যক্তিগত প্রায় 10 বছরের বেশি অভিজ্ঞতা এই অ্যাডমিশন ব্যাচ পড়ানোর। তো আমার অভিজ্ঞতা থেকে যে প্রশ্নগুলো আসবে, যে প্রশ্নগুলো আসতে পারে, সেগুলো নিয়ে আমি আমার কন্টেন্ট সাজাইছি, ঠিক আছে। তো ইনশাল্লাহ ইবিডিতে তোমরা অনলাইন কোর্স ফিজিক্স সম্পূর্ণ ফ্রি পাচ্ছ, এবং এটাও আশা করতে পারো যে কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সেগুলো তোমরা ফ্রি পাবা। আমাদের কন্টেন্ট রেডি হওয়া শুরু হয়ে গেছে 1 সপ্তাহ আগে। তোমাদের পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে আমরা কন্টেন্টগুলো আপলোড শুরু করব, তোমরা শুধু তোমাদের পরীক্ষাগুলো শেষ করো। আচ্ছা, কমেন্ট অনেক পড়া হয়ে গেল, একটু কথা বলি। এইচএসসি 26 ব্যাচ, তোমরা সেকেন্ড ইয়ারে উঠেছো, তোমরা অলরেডি বিভিন্ন জায়গায় পড়াশোনা করে নিজের কনফিডেন্সের 12টা বাজিয়ে দিয়েছো, প্লাস অনেকে আল্লাহর মধ্যে ভালো পড়েওছো। তো যারা ভালো পড়েছো তারা সেটা কন্টিনিউ রাখো। যারা এখনও বিপদে আছো বা পিছনে আছো, তারা একটা কাজ করো, সেটা হলো যে, আচ্ছা আমি এখানে একটু আমার কথা বলি, যে আমি আমার অফলাইন ব্যাচে যে কাজটা করছি, যে সেকেন্ডারি কোর্স তো রানিং আছে, পাশাপাশি 2 সপ্তাহ পর আমি একটা এক্সাম নিই। ওই এক্সামে আমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4টা সাবজেক্টের ফার্স্ট ইয়ারের উপর এক্সাম থাকে। 2 সপ্তাহ পর একটা এক্সাম নিই, দেখা যাচ্ছে একটা করে অধ্যায় দিই, মানে রিভাইজের জন্য। তো তোমরা যারা আমার এক্সামটা দিতে পারছো না, কারণ এটা শুধু আমার ব্যাচের স্টুডেন্টদের জন্য, ব্যাচেরও সবাই আবার দিচ্ছে না, তো যারা দিতে পারছো না তারা কি করবা? তারা ফুল ফোকাস এখন সেকেন্ড ইয়ারের উপর রাখো। ফার্স্ট ইয়ারে যত টাইম পেয়েছো সেকেন্ড ইয়ারে এত টাইম কিন্তু তোমরা পাবা না। ফুল ফোকাসটা রাখো সেকেন্ড ইয়ারের ওপরে, এবং প্রত্যেক সপ্তাহের একটা দিন, একটা বেলা 4 থেকে 5 ঘন্টা রাখো তোমার অতীতের গ্যাপ পূরণের জন্য, ঠিক আছে। তুমি তোমার টিচারকে বলো, যে স্যারের কাছে ফিজিক্স পড়ো, যে স্যারের কাছে কেমিস্ট্রি পড়ো, যে স্যার আমাকে এ সপ্তাহের জন্য আপনি টপিক সিলেক্ট করে দেন, যে এই সপ্তাহে ফার্স্ট ইয়ার আমি কতটুকু রিভাইজ করব, এবং সেটা সংরক্ষণ রাখো।
পরের সপ্তাহে গিয়ে স্যারকে আবার বলবা, স্যার গত সপ্তাহে আমি এটা পড়েছি, এটুকু পড়তে পেরেছি, এটুকু পড়তে পারিনি, আপনি সামনের সপ্তাহের জন্য আবার দেন। মানে ফুল ফোকাস সেকেন্ড ইয়ারে, ফার্স্ট ইয়ারে তুমি একটু একটু করে আগাও, আস্তে আস্তে কাভার করো। এটা করতে যাও না যে ফার্স্ট ইয়ার যেহেতু গ্যাপ আছে ওটা কাভার করে দিলাম, তাহলে আবার সেকেন্ড ইয়ার গ্যাপ পড়ে যাবে। যদি ফার্স্ট ইয়ারে গ্যাপ তোলার সামর্থ্য না থাকে, সেকেন্ড ইয়ার আগে ফুল রেডি করে ফেলো। সেকেন্ড ইয়ার শেষে তোমরা আরও 3টে মাস বা 2.5 মাস কমপক্ষে টাইম পাবা টেস্টের পরে পরীক্ষা পর্যন্ত, সেখানেও কিন্তু কাভার করা যাবে। ঠিক আছে, তো এইভাবে তোমরা দেখো। আর এইচএসসি 27 ব্যাচ নিয়ে একটু কথা বলি। এইচএসসি 27 যারা ফার্স্ট ইয়ারে আছো, এখন তো তোমাদের নামই দেওয়া হয়েছে উত্তেজিত 27। ঠিক আছে, নামটা কেন দিছে সেটা তো বুঝতেই পারছো, যে আমি তো অলরেডি দেখতে পাচ্ছি যে অনেকে বুয়েটের প্রিপারেশন নেওয়া শুরু হয়ে গেছে, এবং আমাকে এমনও বলেছে ভাই এবার যে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম এডমিশন কোর্স ছাড়ছে, আমি কি কোর্স কিনবো? আমি বললাম যে ভাই এক কাজ কর, এবার যে এডমিশন পরীক্ষা হবে তুই পরীক্ষাও দে, এত এক্সাইটেড হওয়ার কিছু নাই। ঠিক আছে, এত এক্সাইটেড হওয়ার কিছু নাই, তুমি এখন পড়ো, এটুকু নিশ্চিত থাকো। মানে আমি যেটা দেখেছি যে যারা বেশি এক্সাইটেড হয়ে গেছে তারা ফার্স্ট ইয়ারের প্রথম যে পরীক্ষাটা হবে সেখানে দেখো যে ফেল মারে দিচ্ছে। ঠিক আছে, প্রথমে একটা বিশাল ধাক্কা তুমি খাইতে যাচ্ছ, তো আল্লাহ না করুক এমন যেন না হয়। তুমি অলরেডি তোমার 1-1.5 মাস চলে গেছে, তুমি এখন একটা সুন্দর করে টিচার সিলেক্ট করো, কোন স্যারের কাছে পড়বা, স্যারের কাছে কন্টিনিউ করো। ঠিক আছে, স্যারের ওপর ভরসা করো, স্যারকে বলো স্যার আমাকে চান্স পাইতে হবে, আপনি কি কি পড়া দেবেন বলেন, আপনি পড়া দেন আমি পড়ছি। কারণ একটা টিচার, তুমি তো কেবল ইন্টারভিউ উঠলা, তোমার যে টিচারকে তুমি সিলেক্ট করছো নিশ্চয়ই তো দেখছো যে সে কয় বছর থেকে পড়াচ্ছে, তো সে তো অলরেডি অনেকগুলো ব্যাচকে বের করেছে, তার উপর তো একটু ভরসা রাখতেই হবে। তো তাকে তুমি মানে তার উপর ভরসা করে তার ফ্লোতে আগাও। ঠিক আছে, এই কাজটা করতে যাও না যে একটা অধ্যায় এই ভাইয়ের কাছে পড়লাম, ওই অধ্যায়ের উপরে আরেকটা টিচারের অনলাইন ক্লাস করলাম, আরও একটা টিচারের অনলাইন ক্লাস করলাম, মানে একবারে জগা কিছু। এভাবে তুমি বেশি দিন চালাইতে পারবা না। এখন কলেজ নাই তো, এখন কিন্তু হচ্ছে, কিন্তু কিছুদিন পরে দেখবা যে কলেজের চাপ, সবগুলো প্রাইভেটের চাপ, প্রাইভেটের ভাইয়ারা বা স্যারেরা কিন্তু এখন তোমাকে চাপ দিচ্ছে না, কারণ চাপ দিলে যদি তার কাছে ভর্তি না হও, ঠিক আছে, হালকা ছাড় দিচ্ছে। বাট যখন তুমি ভর্তি হয়ে যাবা, দিয়ে তোমাকে শুরু করবে পেশানো, ঠিক আছে, রেগুলার এক্সাম, রেগুলার সব কিছু হবে, তখন কিন্তু এত কিছু করার সুযোগ পাবে না। তো এই জন্য এখন থেকে সুন্দর একটা গাইডলাইন নাও, তোমার যে অতীতের বড় ভাইরা চান্স পেয়েছে তাদের সাথে বসো। ঠিক আছে, এই অতীতের অনেকের সাথে আবার বসার দরকার নেই, তোমার মেন্টর হিসাবে 1জন বা 2জনকে সিলেক্ট করো, রেগুলার তাদের সাথে কমিউনিকেট করো। কারণ 100 জনের অভিজ্ঞতা 100 রকম, তোমার 100 জনের অভিজ্ঞতা নিয়ে তো তোমার লাভ নাই। তোমাকে 2-1 জনের সাথে মেশো, তোমার পার্সোনাল অভিজ্ঞতা, তোমার টিচারের অভিজ্ঞতা, এইটুকুই যথেষ্ট, বেশি ছোটাছুটি লাফালাফি করার দরকার নাই। আর আমার মনে হয় তোমরা হয়তো অনেকে নটর ডেমের পরীক্ষার জন্য ওয়েট করছো, খারাপ না, এটা ভালো। নটর ডেমের জন্য প্রত্যেকে তোমাকে অতীতের পড়াগুলো আরও ভালো রিপিট হচ্ছে, পড়ো। বাট পাশাপাশি যদি পারো তোমাদের বিভিন্ন প্রাইভেট বা পড়াশোনাগুলো টুকটাক শুরু করে দিতে হবে। ঠিক আছে, শুরু করে দিয়ে টিচারের ফ্লোতে আগাও, ইনশাল্লাহ তোমরা অনেক ভালো কিছু করবা। আমাদের আজকে অনেক টাইম হয়ে গেল, তোমাদের অনেক টাইম নিলাম। ইনশাল্লাহ তোমাদের সঙ্গে আবার দেখা হবে সামনের বুধবারে সেম টাইমে ইনশাল্লাহ, যদি সুস্থ থাকি, ভালো থাকি, তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের কথা বাড়াচ্ছি না, ভালো থাকো। একটু দেখে নিই যে কারো কমেন্ট পড়া বাদ গেল কিনা। এতক্ষণ থেকে আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।